জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করায় তারেক রহমানকে হাসিনার মতো দেশ ছাড়া করার হুঁশিয়ারি দিলেন এমপি মমতাজ। জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া তারেক রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র এমপি মমতাজ বেগম। তিনি অভিযোগ করেছেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে গাদ্দারি করা হচ্ছে এবং এর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে শেখ হাসিনার মতো দেশ ছাড়তে বাধ্য করা হবে। সকালে রাজধানীর একটি জনসভায় এমপি মমতাজ তার বক্তব্যে বলেন, জুলাই আন্দোলন ছিল ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত একটা বিপ্লব। শত শত শহীদের রক্তের দামে আমরা স্বৈরাচারকে উৎখাত করেছি, কিন্তু আজ দেখছি সেই আন্দোলনের চেতনাকে পায়ে মারিয়ে পুরনো দলীয় স্বার্থে দেশ চালানো হচ্ছে। জুলাই যোদ্ধাদের প্রতিশ্রুতি ভুলে গিয়ে ক্ষমতার খেলায় মেতে উঠেছেন কেউ কেউ। এটা সরাসরি গাদ্দারি। আর এই গাদ্দারির মূল হোতা যদি প্রধানমন্ত্রী নিজেই হন, তাহলে আমরা চুপ করে থাকবো না। শেখ হাসিনাকে যেমন জনতার আন্দোলনে দেশ ছাড়তে হয়েছিল, ঠিক তেমনই তারেক রহমানকেও একই পথে যেতে হবে যদি তিনি জুলাইয়ের আত্মত্যাগকে সম্মান না করেন। এমপি মমতাজের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। মমতাজ বেগম, যিনি 2024-এর জুলাই আন্দোলনের সময় তার গান ও জনসম্পৃক্ততা দিয়ে ছাত্র জনতার মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন, সেই আন্দোলনের আইকন হিসেবে পরিচিত। নির্বাচনের পর তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হন এবং জুলাই চেতনার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার কথা বারবার বলে আসছেন। তার এই হুঁশিয়ারিকে অনেকেই জুলাই যোদ্ধাদের নতুন প্রতিবাদের সূচনা হিসেবে দেখছেন। অন্যদিকে বিএনপি নেতৃত্ব এই অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসা বলে উড়িয়ে দিয়েছেন। দলের একজন সিনিয়র নেতা বলেন, তারেক রহমান জুলাই আন্দোলনের সময় থেকেই জনগণের পাশে ছিলেন। লন্ডন থেকে তিনি আহ্বান জানিয়েছিলেন, আন্দোলনকে সমর্থন করেছিলেন। এখন ক্ষমতায় এসে তিনি জুলাই শহীদদের পরিবারের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে তাদের সহায়তার সুব্যবস্থা করছেন। এসব অভিযোগ শুধু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। জুলাই আন্দোলনের অনেক তরুণ নেতাকর্মী এই ঘটনায় বিভক্ত হয়ে পড়েছেন। কেউ কেউ মমতাজের পক্ষে সোচ্চার হয়ে সোশ্যাল মিডিয়ায় লিখছেন, জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না, ক্ষমতার মোহে চেতনা বিক্রি করলে জবাব দিতে হবে। আবার অনেকেই বলছেন, এখন ঐক্যের সময়, নতুন সরকারকে সুযোগ দিতে হবে, অভিযোগ সত্য হলে প্রমাণ দিয়ে বলুন। এদিকে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা এবং জুলাই মঞ্চের সদস্যরা মমতাজের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। একজন জুলাই যোদ্ধা নাম প্রকাশ না করে বলেন, আমরা যে স্বপ্ন দেখে রক্ত দিয়েছি সেটা এখনো পূরণ হয়নি। দুর্নীতি, স্বজনপ্রীতি, পুরনো আমলাতন্ত্র সবই ফিরে আসছে। মমতা চাপা সত্য কথা বলছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই হুঁশিয়ারি নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বিএনপি যদি জুলাই চেতনাকে অগ্রাহ্য করে শুধু দলীয় স্বার্থ দেখে, তাহলে জনগণের মধ্যে অসন্তোষ বাড়বে। অন্যদিকে মমতাজের মতো জনপ্রিয় ব্যক্তিত্ব যদি বিরোধিতায় নামেন, তাহলে নতুন আন্দোলনের সম্ভাবনা তৈরি হতে পারে। এমপি মমতাজ তার বক্তব্যের শেষে বলেন, আমি গান গেয়ে জনতার সঙ্গে ছিলাম, আজও আছি। জুলাইয়ের শহীদদের রক্তের দায় আমরা সবাই বহন করি। যারা সেই রক্ত মারাচ্ছেন, তাদের বিরুদ্ধে জনতার আদালত বসবে। প্রধানমন্ত্রীকে বলছি, সতর্ক হন, না হলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। শেখ হাসিনার মতো লন্ডনমুখী হওয়ার আগেই সংশোধন করুন নিজেকে। এই ঘটনার পর সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী কয়েকদিনে এই নিয়ে আরো তীব্র বিতর্ক হবে। জুলাই আন্দোলনের চেতনা নিয়ে নতুন করে লড়াই শুরু হয়েছে কিনা তা সময়ই বলবে। যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে, জানালেন মির্জা ফখরুল। যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের পদগুলো খালি আছে। এগুলোর বিষয়ে আপনাদের সিদ্ধান্ত কি জানতে চাইলে মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব আমরা এগুলোতে নির্বাচনের ব্যবস্থা করব। যত দ্রুত সম্ভব এই বিষয়ে সিদ্ধান্ত নেব। দেশের আইন শৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি ভঙ্গুর এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপনারা যতটা খারাপভাবে দেখছেন অতটা খারাপ না। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি করেছে। ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি অনেকটাই ফিরে এসেছে। ব্যাংক তো অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এগুলো তো ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা মনে করি সমন্বিত প্রচেষ্টায় এটাকে আরো ভালো করতে পারবো। আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত বিষয়ে প্রশ্নে মির্জা ফখরুল বলেন, এটা আমরা পলিটিক্যালি পরে আপনাদের জানাবো, সরকারে আলোচনার পর জানাবো।
যে কারণে সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপির এমপিরা। বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। মঙ্গলবার জাতীয় সংসদে শপথ পড়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ একথা জানান। মঙ্গলবার সকালে সংসদ সচিবালয়ে বিএনপির নির্বাচিত সব সংসদ সদস্যকে উদ্দেশ্য করে একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এখনো এটাকে ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানের আগে ধারণ করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে। এই ফর্মটি সংবিধানে নেই, ফর্মটি তৃতীয় তফসিলে আছে। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানাচ্ছেন বলে জানান সালাউদ্দিন আহমদ। সোমবার গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলো জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করা। সাংবিধানিকভাবে স্পিকার বা ডেপুটি স্পিকার অ্যাভেলেবল না থাকলে বা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি না থাকলে দ্বিতীয় বিকল্প হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। সেই হিসেবে মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথ হবে। এটা সিইসির সাংবিধানিক এখতিয়ার আছে। তিনি আরো বলেন, এর বাইরে সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফর্ম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয় এরপরে তারপরে হলে হতে পারে। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় এখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সে হিসেবে নির্বাচিতরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা। ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত 3, আহত 15। ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক সহ অন্তত 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 15 জন। বুধবার বেলা 11টার দিকে ফুলপুরে বালিয়া মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস ও সেনাবাহিনীর গাড়ি দুমড়ে মুচড়ে যায়। নিহতরা হলেন বাসের চালক বিশু, সেনাবাহিনীর গাড়ি চালক সার্জেন্ট রেজাউল করিম ও অজ্ঞাত পথচারী। পুলিশ সুপার মিজানুর রহমান জানান, শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ থেকে ছেড়ে আসে বুধবার সকালে। এ সময় ফুলপুরে বালিয়া মোড় এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর গাড়ির সাথে সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। এ অবস্থায় আহত 15 জনের মধ্যে গুরুতর অবস্থায় 3 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।